হয় আমি ৩৫ বছর বয়সের আগে একজন মিলিয়নেয়ার হব, না হলে আমি শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবন দিয়ে দিব। এমনটাই বলেছিলেন ওয়ারেন বাফেট যখন তিনি ছোট ছিলেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বিশ্বের সবচেয়ে ধনী ও সফল ইনভেস্টর টাকা আয় করেছেন, কিভাবে তিনি ৩২ বছর বয়সে জিরো থেকে মিলিয়ন ডলার বানিয়েছিলেন এবং $1 মিলিয়নকে $160 বিলিয়নে রূপান্তর করেছিলেন। তো চলুন শুরু করা যাক। ওয়ারেন বাফেট 1930 সালে 30শে আগস্ট আমেরিকার ওমাহা শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা হাওয়ার্ড বাফেট ছিলেন একজন স্টক ব্রোকার এবং পরে রাজনীতিতে যোগদান করেন, আর তার মা লিলা বাফেট ছিলেন একজন হাউসওয়াইফ। 1930 সালে আমেরিকায় ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছিল। তখন ওয়ারেন বাফেটের বয়স 1 বছরও হয়নি। তখন তার পরিবারের সকল সেভিংস শেষ হয়ে যায়। ছোটবেলা থেকেই বাফেট তার বাবা মাকে দারিদ্র্যের জীবন কাটাতে দেখেছেন। তার মা অনেক সময় নিজের এক বেলার খাবার না খেয়ে তার বাবাকে খেতে দিতেন, কারণ তিনি সারাদিন কাজ করে ক্লান্ত থাকতেন। এই অভিজ্ঞতা থেকে ছোট্ট ওয়ারেন বলেছিলেন, আমি 35 বছর বয়সের আগে মিলিয়নিয়ার হব, না হয় ওমাহার সবচেয়ে উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ দেব। ছোটবেলা থেকেই বাফেট ম্যাথমেটিক্স ও নাম্বারের প্রতি অনেক পটু ছিলেন। তিনি সব কিছুতেই প্যাটার্ন খুঁজে বের করতেন। যেমন তাদের বাড়ির সামনে দিয়ে যেসব গাড়ি যেত তাদের নাম্বার লিখে রাখতেন, তারপর হিসাব করে দেখতেন কোন গাড়ি সবচেয়ে বেশিবার গিয়েছে। একবার তিনি দেখলেন এক লোক কোল্ড ড্রিঙ্কস মেশিন থেকে বোতল নিচ্ছে। মেশিনের পাশে বোতলের ঢাকনা পড়ে থাকত। বাফেট প্রতিদিন সেই ঢাকনা সংগ্রহ করতেন এবং গুনতেন কোন ব্র্যান্ডের কোল্ড ড্রিঙ্কস বেশি বিক্রি হচ্ছে। তিনি দেখলেন মানুষ কোকা কোলা সবচেয়ে বেশি পান করছে। পরবর্তীতে এই তথ্য তার বিনিয়োগ জীবনে অনেক কাজে লাগে। 1988 থেকে 1994 এই সময়ের মধ্যে বাফেট $1.3 বিলিয়ন কোকা কোলার শেয়ার কিনে, যার বর্তমান বাজার মূল্য $28 বিলিয়ন। বাফেট অনেক বই পড়তেন। 10 বছর বয়সে তিনি তার বাড়ির পাশের বেনসন লাইব্রেরিতে গিয়ে একটি বই দেখলেন, এফসি মিনাকারের 1000 ওয়েজ টু মেক $1000। বইটিতে অনেকগুলো টাকা আয়ের আইডিয়া ছিল। একটি আইডিয়া তার খুব ভালো লেগেছিল, ওজন মাপার মেশিন বসে টাকা ইনকাম করা। মূল ভাবনা ছিল একটা মেশিন কিনে যা আয় হবে সেটা দিয়ে আরেকটা মেশিন কেনা, তারপর সেই মুনাফা আবারও বিনিয়োগ করা। এই আইডিয়া দেখে 10 বছরের ছোট্ট বাফেট হিসাব শুরু করেন, কত টাকা দিয়ে মেশিন কিনবেন, দিনে কত টাকা আয় করবেন, ওই আয়ের টাকা দিয়ে কত দিনে আরেকটা মেশিন কিনতে পারবেন। এমনকি তিনি এই পর্যন্ত হিসাব করেছিলেন যে যদি পৃথিবীর সকল মানুষ তার মেশিন ব্যবহার করে তবে আমি কত আয় করব। ছোটবেলা থেকেই বাফেটের এই টাকা ইনকামের বিষয়ে মজা পেতে শুরু করলেন। তিনি অনেক কিছু বিক্রি শুরু করেছিলেন, কোকা কোলা, চুইংগাম, ম্যাগাজিন, এমনকি ভোর 4টা বাজে উঠেও তিনি নিউজ পেপারও বিতরণ করতেন। বাফেট বলতেন, টাকা ইনকামের মধ্যে স্বাধীনতা আছে, আনন্দ আছে, আর এর মাধ্যমে আমি নিজেই নিজের বস হতে পারি। শৈশবেই তিনি কম্পাউন্ডিং এর বিষয়টির প্রেমে পড়ে যান। একবার তিনি রাজা আর পুরোহিতের একটি গল্প শুনেছিলেন, যা থেকে তিনি অনেক প্রভাবিত হয়েছিলেন। যেখানে রাজা পুরোহিতকে দান দেওয়ার কথা বলে। পুরোহিত রাজাকে বলে, একটি দাবার বোর্ডে 64টি ঘর থাকে, আপনি আমাকে এই 64 ঘরের জন্য চালের দানা দিন, কিন্তু প্রতিবার দানা দ্বিগুণ করে দিতে হবে। প্রথম ঘরে 1টি, দ্বিতীয় ঘরে 2টি, তৃতীয় ঘরে 4টি, চতুর্থ ঘরে 8টি, এভাবে করে। রাজা তখন হেসে বলে, তুমি অনেক বোকা, তুমি চাইলে আমার কাছে সোনা দানা, হীরা জহরত এই সব চাইতে পারতে। কিন্তু পরে দেখা যায় পুরোহিতের শর্ত পূরণ করতে রাজাকে তার পুরো সাম্রাজ্য বিক্রি করে দিতে হয়েছিল। তিনি কম্পাউন্ডিংকে নিজের জীবনের মূল ফিলোসফি বানিয়েছিলেন। বাফেট তার বাবার ইচ্ছায় 1950 সালে হার্ভার্ড বিজনেস স্কুলে ভর্তির জন্য আবেদন করেছিলেন, কিন্তু ইন্টারভিউতে তার আবেদন রিজেক্ট করা হয়। এতে তিনি ভীষণ কষ্ট পান। তবে পরবর্তীতে তিনি এই ঘটনাকে তার জীবনের সবচেয়ে সেরা ব্লেসিং বলে মনে করেন, কারণ হার্ভার্ডে ভর্তি না হয়ে তিনি কলম্বিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হন, যেখানে বেঞ্জামিন গ্রাহাম পড়াতেন। তিনি আগে বেঞ্জামিন গ্রাহামের দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর বইটি পড়েছিলেন। বাফেট বেঞ্জামিন গ্রাহামের কাছ থেকে ইনভেস্টিংয়ের বিষয়ে অনেক কিছু শিখে। ওয়ারেন বাফেট আজও বলেন, বেঞ্জামিন গ্রাহামই হলো তার ইনভেস্টিং গুরু। গ্রাহাম তাকে ইনভেস্টিংয়ের 2টি নিয়ম শিখিয়েছিলেন। 1. নিজের ইনভেস্টিংয়ের টাকা কখনো ঝুঁকিতে ফেলো না।
এবং 2. প্রথম নিয়মটি কখনো ভুলে যেও না। তিনি আরও শিখেছিলেন ভ্যালু ইনভেস্টিং, অর্থাৎ কোনো কোম্পানিকে তার প্রকৃত মূল্যের ভিত্তিতে কেনা উচিত, বাজারের দরের ভিত্তিতে নয়। যেমন বাজারে এক বস্তা চালের দাম 1,000 টাকা, তুমি এখনই 1,000 টাকা দিয়ে এক বস্তা চাল কিনবে না। এর দাম যখন 800 টাকা হবে তখন কিনবে, আর যখন এর দাম বেড়ে 1,000 টাকা বা তারও বেশি হবে তখন বিক্রি করে দেবে এবং লাভ করবে। 1956 সালে মাত্র 25 বছর বয়সে বাফেট 7 জন পার্টনার নিয়ে নিজের ফার্ম শুরু করেন। ম্যাক্সিমাম লোকজনই ছিল তার ফ্যামিলি মেম্বার। যেখানে তিনি মাত্র 6 বছরে মানে 1962 সালের মধ্যেই তিনি ফার্মের $1,05,000-কে $7 মিলিয়ন পরিণত করেন, যার মধ্যে $1 মিলিয়ন ছিল বাফেটের নিজের। তখন তিনি একজন মিলিয়নিয়ার হন মাত্র 32 বছর বয়সে। ফলে লাকিলি তাকে বিল্ডিং থেকে ঝাঁপ দিতে হয়নি। তখন মার্কেটে শেয়ারের দাম দ্রুত বাড়তে শুরু করে, তাই সস্তায় শেয়ার কেনা যাচ্ছিল না। তাই তিনি ফার্মটি বন্ধ করে দেয়। তখন তিনি পাবলিকলি স্পিকিং করতে অনেক ভয় পেতেন। সে বলেন, আমার মনে হয় আমি যখন লোকজনের সামনে কথা বলি, আমার মনে হয় আমি ভমিট করে দেব। পরে তিনি পাবলিক স্পিকিং শেখার জন্য ডেল কার্নিগির একটি কোর্স করেন, যা তার ক্যারিয়ারের বড় পরিবর্তন নিয়ে আসে। তিনি অনেক আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। এর মাধ্যমে তিনি তার প্রেমিকা সুজানকে প্রপোজ করেন এবং 1952 সালে বিয়ে করেন। তাদের 3 সন্তান, সুসি, হাওয়ার্ড ও পিটার। এরপরই তার জীবনে আসেন তার এক ক্লোজ পার্টনার চার্লি মাঙ্গার। আগে বাফেটের ফিলোসফি ছিল এমন কোম্পানি কিনো যেগুলোর ভ্যালু ভালো হলেও ম্যানেজমেন্ট খারাপ হওয়ার কারণে তাদের শেয়ারের দাম কম ছিল। পরে দাম বাড়লে সেগুলো বিক্রি করতেন। কিন্তু মাঙ্গার তাকে শিখিয়েছিলেন ভালো মানের কোম্পানি কিনো যেগুলো সারা জীবন ধরে রাখলেও সমস্যা নেই, কারণ সেগুলো নিজে থেকেই কম্পাউন্ডিং হয়ে বাড়বে আর অনেক প্রফিট করে দেবে। এরপর তিনি কোকা-কোলা, আমেরিকান এক্সপ্রেস, জিলেট ইত্যাদির মতো শেয়ার কেনেন এবং বিপুল মুনাফা লাভ করেন। তিনি 1962 সালে বার্কশায়ার হ্যাথওয়ে নামে একটি টেক্সটাইল কোম্পানির শেয়ার কিনেন এবং 1965 সালে কোম্পানির চেয়ারম্যান ও সিইও হন। ধীরে ধীরে টেক্সটাইল ব্যবসা বন্ধ করে এটিকে একটি ইনভেস্টমেন্ট কোম্পানিতে রূপান্তর করেন। এখান থেকে তিনি আজও সর্বাধিক টাকা উপার্জন করেন। তিনি সারা জীবন শুধু একটি নীতি মেনে চলেছেন, কম্পাউন্ডিং। আর এর ফলেই 2008 সালে বিল গেটসকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির স্থান দখল করেন। 2019 সালে তার সম্পদের পরিমাণ ছিল প্রায় $85 বিলিয়ন এবং 2025 সালে এর পরিমাণ হয় $160 বিলিয়ন। বাফেট এবং বিল গেটস খুব ঘনিষ্ঠ বন্ধু। প্রথম দিকে বিল গেটস বাফেটের সাথে দেখা করতে চাননি, ভেবেছিলেন তিনি শুধু শেয়ার কেনাবেচা করেন। কিন্তু দেখা হওয়ার পর বুঝলেন বাফেট খুব বুদ্ধিমান ও সৎ মানুষ। পরে দুজনেই ঘনিষ্ঠ বন্ধু হয়ে যান। একবার বিল গেটসের বাবা তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, তোমরা দুজনে জীবনে খুব সফল, তার মূল কারণ কি? দুজনে আলাদা আলাদা কাগজে উত্তর লেখে এবং যখন বিল গেটসের বাবা দেখে তারা দুজনেই একই শব্দ লিখেছিলেন, তা হলো ফোকাস। আজও তারা বন্ধু এবং বাফেট বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে 2018 সালে $3.8 বিলিয়ন দান করেছেন এবং এবছর 2025 সালে $6 বিলিয়ন ডোনেট করেন। তিনি ঘোষণা দিয়েছেন যে মৃত্যুর পর নিজের সম্পদের 99% দান করবেন এবং সন্তানদের খুব সামান্যই দেবেন, কারণ তিনি মনে করেন সহজে পাওয়া টাকা তার সন্তানদের জীবনে ক্ষতি আনতে পারে। 2004 সালে বাফেটের স্ত্রী সুজান বাফেট মারা যান। বাফেট তার দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করেন। তিনি আজও বার্কশায়ারের সিইও। তিনি ঘোষণা করেছেন 2025 সালের শেষে বার্কশায়ার থেকে অবসর নেবেন। বর্তমানে 2025 সালে তার বয়স 95 বছর। আজও বাফেট খুব সাধারণ জীবনযাপন করেন। এখনও নেব্রাস্কা ওমাহার একটি সাধারণ বাড়িতে থাকেন, যা তিনি 1958 সালে কিনেছিলেন মাত্র $31,500 দিয়ে। সাধারণ ডায়েটের খাবার খান, সাধারণ পোশাক পরেন। 2014 সালে কেনা ক্যাডিলক XTS মডেলের গাড়ি, যা তিনি নিজেই চালান। তার অফিসের
প্রথম 25 জন কর্মী আজও তার সাথে কাজ করেন। তিনি বলেন, আমি প্রত্যেক কর্মীকে পার্টনার মনে করি, পরিবারের সদস্যর মতো দেখি। আমি খুশি কারণ আমি সেই খেলায় খেলেছি যেটা আমি ভালোবাসি। আমি টাকার প্রেমে পড়িনি, আমি বিনিয়োগের খেলাকে ভালোবেসেছি। যদি টাকার প্রেমে পড়তাম তবে বিলাসবহুল বাড়ি, কিন্তু আমি তা করিনি। আজকের ভিডিওতে আমরা দেখলাম ওয়ারেন বাফেটের জীবনী। আগামী ভিডিওতে দেখব তার জীবনী থেকে শেখা কিছু ভ্যালুয়েবল লেসন যা আমাদের জীবন বদলে দিবে। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনি নেক্সট ভিডিও কোন টপিকে দেখতে চান, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল ইনভেস্ট হয়। ধন্যবাদ এত সময় ধরে আমাদের সাথে থাকার জন্য।